সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি তোমরা সকলেই যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। বরাবরের মতো তৃতীয় পর্ব সকল টেকনোলজির জন্য আজকের বিষয় ম্যাথমেটিক্স 3, বিষয় কোড 65931 এর ভেক্টর অংশের অধ্যায় 13, অর্থাৎ ভেক্টরের গুণন, প্রোডাক্টস অফ ভেক্টরস। আমরা এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকের শিখন ফল, আজকের পাঠ শেষে তোমরা ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণন ও ভেক্টর বা ক্রস গুণন সংজ্ঞায়িত করতে পারবে। স্কেলার বা ডট গুণন ও ভেক্টর বা ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা করতে পারবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব ও সমান্তরাল হওয়ার শর্ত জানবে। ডট ও ক্রস গুণনের বন্টন সূত্র বা বিধি সম্পর্কে জানবে। স্কেলার ত্রিগুণন ও ভেক্টর ত্রিগুণন সম্পর্কে জানবে। পাশাপাশি আমরা স্কেলার এবং ভেক্টর গুণন সম্পর্কিত কিছু সমস্যাবলী সমাধান করব। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা সকলে অ্যাটেন্ডেন্স লিঙ্কে গিয়ে সবাই অ্যাটেন্ডেন্স দাও। কমেন্ট বক্সে শুধুমাত্র পড়াশোনা সম্পর্কে লিখবে। তো প্রথমেই আমরা আলোচনা করব স্কেলার গুণফলের সংজ্ঞা, ডেফিনিশন অফ ডট প্রোডাক্ট। দুটি ভেক্টর রাশির পরম মানের গুণফল ও তাদের অন্তর্গত কোণের কোসাইন অনুপাতের গুণফলকে তাদের স্কেলার গুণফল বা অদিক গুণফল বা ডট গুণফল বলে। তাহলে দুটো ভেক্টরের স্কেলার গুণফল অথবা আমরা বলতে পারি অদিক গুণফল, অথবা আমরা অন্যভাবে বলতে পারি ডট গুণফল। তো আমরা ডট গুণফল বা ডট প্রোডাক্ট এটাই বেশিরভাগ ব্যবহার করব। তো এই গুণফলটি কাকে বলছে? যে দুটি ভেক্টর রাশির পরম মানের গুণফল, অর্থাৎ যে দুটো ভেক্টরের আমরা স্কেলার গুণন করছি সেই দুটো ভেক্টরের পরম মানের গুণফল হবে এবং ওই দুটো ভেক্টরের অন্তর্গত যে কোণ হবে তার কস অনুপাত, অর্থাৎ যদি থিটা হয় তাহলে কস থিটা। এই অনুপাত, এই যে দুটো পাওয়া গেল কস থিটা এবং ওই দুটো ভেক্টরের পরম মান, তাদের যে গুণফল হবে তাকেই আমরা বলছি স্কেলার গুণন বা ডট গুণন। তো স্কেলার গুণফল একটি স্কেলার রাশি, অর্থাৎ দুটো ভেক্টরের গুণফল সবসময় একটি স্কেলার রাশি হবে। কখন? যদি সেটি স্কেলার গুণফল হয়। তো স্কেলার গুণফল বা ডট গুণন আমরা কিভাবে লিখব সেটি একটু দেখো। যে দুটি ভেক্টর রাশির মাঝে একটি ডট চিহ্ন দিয়ে এই গুণ নির্দেশ করা হয়, অর্থাৎ ডট গুণন বা স্কেলার গুণন প্রকাশ করার জন্য দুটো ভেক্টরের মাঝে একটি ডট চিহ্ন। তো এই ডট চিহ্ন ব্যবহার করি বলেই এই স্কেলার গুণফলকে আমরা ডট গুণন হিসেবেও চিহ্নিত করে থাকি। যেমন এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর। তো তোমরা জানো যে ভেক্টর প্রকাশের আমাদের বিভিন্ন নিয়ম ছিল, যে এরকম কোনো একটি অক্ষরের নিচে বার চিহ্ন অথবা উপরে বার চিহ্ন অথবা উপরে তীর চিহ্ন,
এরকম বিভিন্নভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করে থাকি। তো আমরা এখানে নিচে বার চিহ্ন অর্থাৎ অ্যালফাবেটের নিচে বার চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করছি। তো এখানে এ ও বি দুটো ভেক্টর, তাদের ডট গুণফলটা কি হবে? তো আমরা আগে পাশের চিত্রে দেখছি যে এখানে বি একটি ভেক্টর এবং পাশাপাশি এ একটি ভেক্টর। তাহলে এখানে দুটো ভেক্টর এ এবং বি, এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা ধরে নিচ্ছি সেটি থিটা। তাহলে তাদের ডট গুণফলকে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা লিখব এ ডট বি, যেটি একটু আগে বলা হয়েছিল যে দুটো ভেক্টরের মাঝে ডট চিহ্ন দিয়ে। তো এখানে এ এবং বি দুটো ভেক্টর, তাদের মাঝে এই যে ডট চিহ্নটি আমরা দিয়েছি। তাহলে এটি হলো এ ডট বি, অর্থাৎ স্কেলার গুণফলকে আমরা প্রকাশ করব এভাবে এ ডট বি। তাহলে এটি হবে, কি বলা হয়েছিল সংজ্ঞায়, যে ওই দুটো ভেক্টরের পরম মানের গুণফল। তাহলে পরম মান বলতে আমরা যে সূত্রটি শিখেছিলাম, অথবা আমরা এখানে প্রকাশ করতে পারি কিভাবে, যে ওই ভেক্টরের দুপাশে দুটো লম্বা টান দিয়ে, এটিকে বলা হয় পরম মান চিহ্ন। তো এখানে এ ভেক্টরের পরম মান ইন্টু বি ভেক্টরের পরম মান, এখানে যেহেতু মান হবে তার মানে সেটি স্কেলার রাশি, এবং স্কেলার রাশির মাঝে কোনো চিহ্ন না থাকলে সেটিকে আমরা নর্মাল বীজগণিতে যেভাবে গুণন হিসেবে জানি সেটি আমরা এখানে চিন্তা করব। তাহলে এ ভেক্টরের পরম মান এবং বি ভেক্টরের পরম মান, পাশাপাশি তাদের যে মধ্যবর্তী কোণ থিটা, সেই থিটা কোণের কোসাইন অনুপাত অর্থাৎ কস থিটা। তাহলে দাঁড়ালো কি, যে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, ভেক্টর দ্বয়ের পরম মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত অর্থাৎ কস থিটা। তো আমরা এই মড চিহ্নটাকে এভাবেও লিখতে পারি, শুধুমাত্র এ বি, অর্থাৎ শুধুমাত্র এ দ্বারাও ওই ভেক্টরের মানকে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ এই যে মড অফ এ ভেক্টর, এটিকে আমরা লিখতে পারি শুধুমাত্র এ, এবং মড অফ বি ভেক্টর এটিকে আমরা শুধুমাত্র লিখতে পারি বি। তো আমরা যে কোনো একভাবে লিখব। তো আমরা লেখার সুবিধার জন্য সবসময় এই শেষের অংশটিই লিখব, অর্থাৎ এ বি কস থিটা। তাহলে এ বি, এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এখানে এ ও বি এর মধ্যবর্তী কোণ হলো থিটা, এবং থিটার এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, 0 সমান অথবা 0 থেকে বড়, এবং পাই অর্থাৎ 180 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। তাহলে 0 থেকে 180 অর্থাৎ পাইয়ের মধ্যে থিটার মানটা থাকবে। থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে গুণফলটি হবে যোগবোধক, অর্থাৎ সূক্ষ্মকোণ যখন হবে তখন ফলাফলটি হবে যোগবোধক। যদি থিটাটা স্থূলকোণ হয় তাহলে গুণফলটি হবে বিয়োগবোধক, এবং থিটা যদি সমকোণ হয় তাহলে গুণফলটি হবে 0। তাহলে আমরা স্কেলার গুণফল সম্পর্কে একটু ধারণা পেলাম, যে দুটো ভেক্টরের মাঝে যদি ডট গুণন বা স্কেলার গুণন হয় তাহলে আমরা প্রকাশ করব এ ডট বি দ্বারা, এবং গুণফলটি হবে কিভাবে, যে ওই ভেক্টর দুটোর পরম মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ থিটা তার কস অনুপাত। অর্থাৎ আমরা সংক্ষেপে এখন বলবো এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তো এই হলো দুটো ভেক্টরের মাঝে স্কেলার গুণফল বা ডট প্রোডাক্ট। এরপরে আমরা ভেক্টর গুণফলের সংজ্ঞা জানব। আমরা জানলাম একটু আগে স্কেলার গুণফল, এখন জানব ভেক্টর গুণফল। তো ভেক্টর গুণফলের সংজ্ঞা অর্থাৎ ডেফিনিশন অফ ক্রস প্রোডাক্ট। তাহলে স্কেলার গুণকে বলবো আমরা ডট প্রোডাক্ট, এবং ভেক্টর গুণনকে বলা হবে ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর প্রোডাক্টের ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের মাঝে মিল আছে। ওখানে দুটো ভেক্টরের পরম মানের গুণফল ছিল, পাশাপাশি তাদের মধ্যবর্তী কোণের কোসাইন অনুপাত ছিল। কিন্তু এখানে দুটি ভেক্টর রাশির পরম মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের কি অনুপাত, সাইন অনুপাত। সাইন অনুপাতের যে গুণফল সেটিকে আমরা বলবো ওই দুটো ভেক্টরের মধ্যকার কি ক্রস গুণন। তো ক্রস গুণনের বিভিন্ন নাম আছে, এই যে ভেক্টর গুণন অথবা দিক গুণন অথবা ক্রস গুণন। এবং বরাবরের মতো ক্রস গুণন এখানে বলার
কারণ হচ্ছে এখানে ক্রস চিহ্ন দ্বারা আমরা চিহ্নিত করব, গুণন চিহ্নের মতো। তা আমরা এখানে গুণন বলবো না, এটাকে বলবো ক্রস। আগেরটা ছিল ডট, আর এই গুণফলের ক্ষেত্রে ক্রস। তাহলে দুটো ভেক্টর রাশির পরমাণের গুণফল হবে এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের গুণফল যদি হয়, তাহলেই ওই ফলাফলটিই হবে ওই দুটো ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন। এবং আরও একটি এখানে কথা বলা হবে যে সেটি ডান হাতি স্ক্রু পদ্ধতিতে উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর এই গুণের দিক নির্দেশ করে। অর্থাৎ এই দুটো ভেক্টরের ক্রস গুণন করার ফলে যে ফলাফলটি হবে সেটি কিন্তু মূলত একটি কী হবে, ভেক্টর রাশি হবে। অর্থাৎ ভেক্টর গুণনের সময় দুটো ভেক্টরের গুণফলের ফলাফলটি একটি ভেক্টর রাশি, বিপরীতক্রমে যেটি ছিল স্কেলার গুণের ক্ষেত্রে দুটো ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি। তো এখানে ভেক্টর গুণনের সময় যে ফলাফলটি হবে, যে গুণফলটি পাওয়া যাবে, সেই গুণফলটি নির্দেশ করবে উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর। অর্থাৎ যে গুণফলটি আমরা পাবো সেই গুণফলটি সবসময় হবে উভয় ভেক্টরের উপরে লম্ব বরাবর। এবং সেটি কী নিয়ম পালন করবে, ডান হাতি স্ক্রু পদ্ধতিতে, অর্থাৎ ডান হাতি স্ক্রু নিয়ম। অর্থাৎ যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হবে পজিটিভ। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় সেটি মূলত এখানে পজিটিভ, কিন্তু ঘড়ির কাঁটার দিকে যদি হয় সেটি হবে নেগেটিভ। এটি হলো মূলত ডানহাতি স্ক্রু নিয়ম। তো দুটো ভেক্টর রাশির মাঝে একটি ক্রস চিহ্ন দিয়ে, এই যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন দিয়ে এই গুণফলটি আমরা নির্দেশ করি, এই যে ক্রস চিহ্ন। তাহলে দুটো ভেক্টরের মাঝে ক্রস চিহ্ন দিলে আমরা বুঝব সেটি হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। যেমন আগের মতোই এ ও বি দুটো যদি ভেক্টর হয়, তাদের ক্রস গুণফলটি আমরা কিভাবে লিখব? পাশে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে হলো আগের মতো এ এবং বি দুটো ভেক্টর। এখানে যে এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা ক্রস গুণকে লিখব এ ক্রস বি ইকুয়াল এ বি, অর্থাৎ এ ভেক্টরের পরম মান এ, বি ভেক্টরের পরম মান বি, তাদের মধ্যবর্তী কোণ থিটা, সুতরাং তাদের সাইন অনুপাত অর্থাৎ সাইন থিটা, এবং তার সঙ্গে একটি একক ভেক্টর গুণন থাকবে এন, এবং এই একক ভেক্টরটি কিন্তু ওই এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব বরাবর দিক নির্দেশ করছে। অর্থাৎ এন একক ভেক্টরটি এ এবং বি উভয় ভেক্টরের উপরে লম্ব। তাহলে এখানে এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে থিটা, বরাবরের মতো থিটার রেঞ্জটি হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত, এবং এন একক ভেক্টরটির দ্বারা আমরা কী বুঝব, উভয় ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর বোঝানো হয়েছে। এবং আগের মতোই দুটো ভেক্টরের ক্রস গুণন একটি ভেক্টর রাশি। অর্থাৎ আগেরটাতে ছিল দুটো ভেক্টরের ডট গুণন একটি স্কেলার রাশি, এখানে দুটো ভেক্টরের ক্রস গুণন একটি ভেক্টর রাশি। তো আমরা ভেক্টর গুণন এবং ক্রস গুণন সম্পর্কে ধারণা পেলাম। এরপরে ডট গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, অর্থাৎ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডট প্রোডাক্ট। তো তোমরা এখানে পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ যে ও থেকে পি এর দিকে, অর্থাৎ ও পিটা হচ্ছে আমাদের এ ভেক্টর, একইভাবে ও কিউ হচ্ছে বি ভেক্টর, এবং এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা, এবং পাশাপাশি আমরা কিউ থেকে ও পি ভেক্টরের উপরে একটি লম্ব অঙ্কন করেছি কিউ এন। তো এখানে আমরা চিত্রে যা পাই সেটি একটু দেখো। ওপি ইকুয়াল এ ভেক্টর, ও কিউ ইকুয়াল বি ভেক্টর, এবং এই যে তাদের মধ্যবর্তী কোণ সেটিকে আমরা বলছি পি ও কিউ, সেটি হলো থিটা। তাহলে এ ডট বি ইকুয়াল কি আমরা জানি, এ বি কস থিটা। আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন অনুযায়ী জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তো এখানে যেহেতু এ এবং বি স্কেলার, সুতরাং এই স্কেলার আমরা একটু
চেঞ্জ করে লিখতে পারি, অর্থাৎ সামনে পিছনে যে কোনোভাবে লিখতে পারি। তো এখানে আমরা বি স্কেলার মানটি কস থিটার সঙ্গে যুক্ত করেছি, অর্থাৎ এ ইন্টু বি কস থিটা, অর্থাৎ এ আলাদা বি কস থিটা আলাদা, অর্থাৎ দুটো অংশ হয়ে গেল। এখন এই যে বি কস থিটা, এটিকে আমরা বলবো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, সেটি হচ্ছে আমাদের বি কস থিটা। একইভাবে এই যে এ বি কস থিটা ছিল, সেটিকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ বি স্কেলার অংশটি আলাদা করলাম এবং এটি কস থিটার সঙ্গে যুক্ত করে দিলাম, অর্থাৎ বি ইন্টু এ কস থিটা। তাহলে এই এ কস থিটাকে বলা হবে বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ কস থিটা হচ্ছে বি ভেক্টরের উপর এ এর লম্ব অভিক্ষেপ, আর বি কস থিটা হচ্ছে এ ভেক্টরের উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে ফাইনালি আমরা পেলাম বি এ কস থিটা। তাহলে এ বি কস থিটা এবং বি এ কস থিটা একই জিনিস, এবং যেহেতু এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, সুতরাং বি ডট এ ইকুয়াল হবে বি এ কস থিটা। তাহলে বি এ কস থিটার পরিবর্তে আমরা বি ডট এ লিখতে পারি। তো এটি মূলত হচ্ছে ডট গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, অর্থাৎ আমরা যে সংজ্ঞাটা জানি সেটি আমরা চিত্রায়িত করে তাকে আমরা জ্যামিতিকভাবে ব্যাখ্যা করলাম। এরপরে দেখো ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা। তোমরা পাশে একটি চিত্র দেখতে পাচ্ছ, একটি সামান্তরিক ও এ সি বি, একটি সামান্তরিক। এখানে এই সামান্তরিকের সন্নিহিত বাহু আমরা ধরতেছি যে একটি হলো ও এ এবং অপরটি হচ্ছে ও বি। যদি হয় তাহলে ও এ, এটাকে আমরা এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, অর্থাৎ ও এ বাহুটি একটি ভেক্টর দ্বারা প্রকাশিত হলো, এ ভেক্টর দ্বারা। একইভাবে যদি ও বি বাহুটি বি ভেক্টর দ্বারা প্রকাশ করা যায়, এবং এখানে আমরা একটু কাজ করব যে বি থেকে ও এর উপরে একটি লম্ব অঙ্কন করলাম বি এন, এবং এখানে আমরা ধরে নিচ্ছি এ এবং বি ভেক্টর, অর্থাৎ ও এ বাহু এবং ও বি বাহুর মধ্যবর্তী কোণ হলো থিটা, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুটোর মধ্যবর্তী কোণ হলো থিটা। এবং যেহেতু দুটো ভেক্টরের উপরই লম্ব বরাবর এখানে আমরা একটি একক ভেক্টর নির্দেশ করলাম, যেটি হলো এন, একক ভেক্টর এন। এটি হলো এ এবং বি দুটো ভেক্টরের উপরেই লম্ব। তাহলে এই হলো আমাদের চিত্র। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, ধরি ও এ সি বি সামান্তরিকের ও এ সমান এ ভেক্টর, যেটি আমরা ধরেছি। ও বিকে আমরা বি ভেক্টর ধরলাম, কোণ এ ও বি ইকুয়াল থিটা, এবং বি এন ও এ এর উপর লম্ব, অর্থাৎ বি এনটা কার উপরে লম্ব? ও এর উপর লম্ব। তাহলে এখন আমরা এ ক্রস বি ইকুয়াল কি জানি? ক্রস গুণনের সংজ্ঞা অনুযায়ী এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা, অর্থাৎ এখানে এ বলতে ও এ এবং বি বলতে ও বি সাইন থিটা, এবং এন একক ভেক্টর ঠিক থাকলো। এখন এখানে একটু দেখো যে এই যে বি ও এন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে, এই যে এই এলাকাটি বি ও এন, এই এলাকাটি বি ও এন একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এখানে আমরা সাইন অনুপাতটি কী পাবো? তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিএন আর অতিভুজ হচ্ছে ও বি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বি এর মানটা পাবো ও বি সাইন থিটা। তাহলে এখানে দেখো এই যে ও এ ইন্টু ও বি সাইন থিটা, ও এ ইন্টু ও বি সাইন থিটা, তাহলে এই যে ও বি সাইন থিটার পরিবর্তে আমরা বি এন লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ও বি সাইন থিটার পরিবর্তে বি এন লিখলাম। তাহলে আমরা ফাইনালি পেলাম এ ক্রস বি ইকুয়াল ও এ ইন্টু বি এন ইন্টু একক ভেক্টর এন।
এখন এই যে এ ক্রস বিটা কী প্রকাশ করবে, এ ক্রস বিটা প্রকাশ করবে হচ্ছে ও এ সিবি সামান্তরিকের ক্ষেত্রফল প্রকাশ করবে। অর্থাৎ এ ক্রস বি বলতে মূলত আমরা বুঝবো ও এ সিবি যেটি সামান্তরিক ছিল তার ক্ষেত্রফলের সমান একটি ভেক্টর, যা ও এ সিবি সামান্তরিকের সমতলের উপর লম্ব দিকে ক্রিয়াশীল। লম্ব দিকে বলতে এই যে আমরা এন ভেক্টর অঙ্কিত করেছি, উভয় ভেক্টরের উপরে লম্ব একক ভেক্টর, এই একক ভেক্টরের দিকে ক্রিয়াশীল হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটি বা এ ক্রস বি এর দিক। এই হলো ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা। তো এরপরে আমরা জানবো যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি, পাশাপাশি এরপরে জানবো আমরা লম্ব হওয়ার শর্ত কি। তাহলে প্রথমেই দেখো দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার কি শর্ত। তো যদি এ ও বি ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয়, সমান্তরাল হওয়ার মানে হচ্ছে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 0 ডিগ্রি হতে পারে অথবা 180 ডিগ্রি হয়। তাহলে সমান্তরাল মানেই হলো যে মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ ক্রস বি ইকুয়াল এ বি সাইন থিটা ইন্টু এন একক ভেক্টর, যেটি আমরা ক্রস গুণনের সংজ্ঞা হিসেবে জানি। তো যদি থিটার মান আমরা 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি বসাই, তা আমরা প্রথমে 0 ডিগ্রি বসালাম, তাহলে সাইন 0 ডিগ্রি ইন্টু, যেহেতু এন হচ্ছে একক ভেক্টর সুতরাং একক ভেক্টর যে কোনো ভেক্টরের মান হচ্ছে 1, এবং আমরা জানি সাইন থিটা সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0, সুতরাং এ বি ইন্টু 0 ইন্টু 1 এটিকে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 0। অর্থাৎ আমরা ফাইনালি পেলাম কি এ ক্রস বি ইকুয়াল 0। তাহলে একইভাবে যদি আমরা থিটার পরিবর্তে 180 ডিগ্রি বসাই, তাহলে আমরা জানি যে সাইন 180 ডিগ্রির মানও 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো এ ক্রস বি ইকুয়াল 0। তাহলে এ ক্রস বি ইকুয়াল 0 কখন পাচ্ছি, যখন এ এবং বি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হচ্ছে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হবে যখন এ ক্রস বি ইকুয়াল 0 হবে, অর্থাৎ ওই দুটো ভেক্টরের ক্রস গুণফল 0 হবে। সুতরাং দুটি ভেক্টর রাশির ভেক্টর গুণফল 0 হলে এরা পরস্পর সমান্তরাল হবে। এরপরে আমরা জানব দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো লম্ব মানে তোমরা জানোই যে থিটার মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ যদি এ ও বি ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়, তার মানে হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি হয়, তখন আমরা পাবো এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। অর্থাৎ ডট গুণের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। তো থিটার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি লিখলাম থিটার পরিবর্তে, এবং আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 0 এ বির সঙ্গে গুণন করলে হয়ে যাবে 0। তাহলে আমরা এ ডট বি ইকুয়াল পেলাম 0। তাহলে এ ডট বি ইকুয়াল 0 কখন পেলাম, যখন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটো পরস্পর যদি কি হয়, লম্ব হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল 0। তাহলে আগেরটাতে আমরা জানলাম সমান্তরাল যদি হয় দুটো ভেক্টর, তার শর্ত হচ্ছে এ ক্রস বি ইকুয়াল 0, আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়াল 0। সুতরাং দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল যদি 0 হয়, তাহলে এরা পরস্পর কি হবে, লম্ব হবে। তাহলে আমরা দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত শিখে ফেললাম। আচ্ছা, এরপরে ভেক্টরের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের বন্টন সূত্র আমাদের সিলেবাসে আছে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল, অর্থাৎ স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দুটোরই বন্টন সূত্র আমাদেরকে জানতে হবে। তো প্রথমে দেখো স্কেলার গুণনের বন্টন সূত্র। স্কেলার গুণনের বন্টন সূত্র ডিস্ট্রিবিউটিভ ল অফ ডট প্রোডাক্ট অফ ভেক্টর। তো স্কেলার গুণফলের বন্টন সূত্র হলো এরকম, এ ডট বি প্লাস সি। অর্থাৎ যদি দুটো ভেক্টরের যোগফলকে আমরা
এ ভেক্টরের সাহায্যে ডট গুণন করি, তাহলে আমরা পাবো এ ডট বি প্লাস এ ডট সি, যেটা আমরা বীজগণিতে স্বাভাবিকভাবে জানি যে প্রথমটার সঙ্গে এটি গুণ হবে, অর্থাৎ প্রথম দুটো গুণ হবে, আবার প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ হবে। কিন্তু এখানে যেহেতু ডট প্রোডাক্ট, সুতরাং এই ডট চিহ্নটি থাকবে, অর্থাৎ এ ডট বি প্লাস সি ইকুয়াল আমরা জানবো এ ডট বি প্লাস এ ডট সি। এটি হলো মূলত ডিস্ট্রিবিউটিভ ল কার ডট প্রোডাক্টের। একইভাবে যদি সেটি ভেক্টর গুণফলের বন্টন সূত্র হয়, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল অফ ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর, তাহলে হবে এ ক্রস বি প্লাস সি ইকুয়াল এ ক্রস বি প্লাস এ ক্রস সি। তাহলে স্কেলার গুণনের ক্ষেত্রেও যা, ক্রস গুণনের ক্ষেত্রেও তাই। সুতরাং স্কেলার গুণনের ক্ষেত্রে আমাদের ডট গুণন হবে এবং ভেক্টর গুণনের ক্ষেত্রে ক্রস গুণন হবে। তো এই হলো দুটো আমাদের বন্টন সূত্র। এরপরে আমরা জানবো স্কেলার ত্রিগুণফল, স্কেলার ট্রিপল প্রোডাক্ট। তো যেহেতু ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ এখানে অবশ্যই তিনটি ভেক্টর থাকবে। তো যদি এ বি সি এইরকম তিনটি ভেক্টর রাশি হয়, তাহলে আমরা এ ডট বি ক্রস সি, এই যে এ ডট বি ক্রস সি, অথবা এটাকে আমরা প্রকাশ করতে পারি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বি সি, কোনো কমা দিয়ে না, স্পেস দিয়ে এ স্পেস বি স্পেস সি, এভাবে যদি আমরা ব্র্যাকেট দ্বারা ক্লোজ করি, এটাও এই যে এ ডট বি ক্রস সি এটাকে বোঝাবে। তো এই গুণফলটাকেই মূলত স্কেলার ত্রিগুণফল বলবো। তাহলে তিনটি ভেক্টর যদি এ বি সি হয়, তাদের গুণফল এ ডট বি ক্রস সি, এটাকেই আমরা বলবো ওই তিনটি ভেক্টরের স্কেলার ত্রিগুণন। তো ইহা একটি স্কেলার রাশি হবে, অর্থাৎ স্কেলার ত্রিগুণফল করার পরে যে আমরা ফলাফলটি পাবো সেটি হবে একটি স্কেলার রাশি, এবং যার মান এ বি সি সমবিন্দু ধার বিশিষ্ট সামান্তরিকের কিসের সমান হবে? আয়তনের সমান হবে। অর্থাৎ ওই যে ত্রিগুণফল, অর্থাৎ যে স্কেলার ফলাফলটি আমরা পাবো সেটি এ বি সি সমবিন্দু ধার বিশিষ্ট সামান্তরিকের আয়তনের সমান হবে। তো এখানে আমরা তিনভাবে প্রকাশ করতে পারি স্কেলার ত্রিগুণফলকে। এইখানে প্রথমটি দেখো এ ডট বি ক্রস সি, অথবা বি ডট সি ক্রস এ, অথবা সি ডট এ ক্রস বি। আমরা এই তিন ভাবের যে কোনো এক প্রকারে লিখলেই হবে। এরপর দেখো ভেক্টর ত্রিগুণফল। আগের মতোই, যদি এ বি সি তিনটি ভেক্টর রাশি হয়, তবে এ ক্রস বি ক্রস সিকে ভেক্টর ত্রিগুণফল বলা হয়। তাহলে আগেরটাতে ছিল এ ডট বি ক্রস সি, সেটিকে আমরা স্কেলার ত্রিগুণফল বলছি। এবং এখানে যদি ডটের পরিবর্তে ক্রস হয়, এই যে মাঝের যে ক্রস চিহ্নটি, তাহলে এ ক্রস বি ক্রস সি, এই ফলাফলটিকে আমরা বলবো ভেক্টর ত্রিগুণফল। একে আমরা লিখতে পারি, একে আমরা লিখব এ ক্রস বি ক্রস সি ইকুয়াল এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তো এটিকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে এই যে আমরা সূত্রটি পেলাম, এই অংশে আমরা উপনীত হতে পারবো। তা আমরা সেই ব্যাখ্যায় গেলাম না। আমরা এখন মনে রাখবো যে ভেক্টর ত্রিগুণফল মানে হলো এ ক্রস বি ক্রস সি ইকুয়াল এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি। তো আমাদের এই অধ্যায়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিছু সূত্র দরকার হবে, সেই সূত্রগুলো আমরা এখন আলোচনা করতেছি। প্রথমটি দেখো আই ডট আই, সেটিকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইকুয়াল হবে 1, অর্থাৎ একই জাতীয় দুটো একক ভেক্টরের ডট গুণন 1। তাহলে জে ডট জে ইকুয়াল হবে 1, একইভাবে কে ডট কে ইকুয়াল 1, অর্থাৎ স্কেলার গুণনের ক্ষেত্রে একই জাতীয় দুটো ভেক্টরের গুণফল হবে 1। বিপরীতক্রমে সেটি যদি ভেক্টর গুণন হয়, অর্থাৎ ক্রস প্রোডাক্ট হয় একই জাতীয়র ক্ষেত্রে, সেটি হবে 0, অর্থাৎ আই ক্রস আই ইকুয়াল 0, জে ক্রস জে ইকুয়াল 0,
এবং কে ক্রস কে ইকুয়াল 0। তাহলে আমরা কি জানলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে একই জাতীয় দুটো ভেক্টরের গুণফল হবে 1 এবং ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে একই জাতীয় দুটো ভেক্টরের গুণফল হবে 0। এখানে আরও একটি অংশ আছে যে আই ক্রস জে যদি হয়, অর্থাৎ সিকুয়েন্সিয়ালি আই এর পরে জে, জের পরে কে, কে এর পরে আবার ঘুরে ফিরে আই, অর্থাৎ আই জে কে আই এভাবে চক্রাকারে আমাদের আবর্তিত হবে। তো যদি আই ক্রস জে হয় তাহলে আমরা পাবো কে, জে ক্রস কে যদি হয় তাহলে আমরা পাবো আই, এবং কে ক্রস আই ইকুয়াল পাবো আমরা জে। এবং এটি যদি বিপরীত হয়, অর্থাৎ জে ক্রস শুরুটা যদি জে ক্রস আই হয়, অর্থাৎ বিপরীত হলেই সেখানে ভেক্টরটি হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ জে ক্রস আই ইকুয়াল হবে মাইনাস কে, তারপরে কে ক্রস জে যদি হয় তাহলে হবে মাইনাস আই, এবং আই ক্রস কে যদি হয় তাহলে হবে মাইনাস জে। তো এই হলো আমাদের স্কেলার গুণন এবং ভেক্টর গুণনের কিছু বেসিক আমাদের এগুলো সূত্র আমাদের কাজে লাগবে। এরপর দেখো 2 নম্বরে এ ও বি এর অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে আমরা পাবো cos থিটা ইকুয়াল এ ডট বি বাই এ বি, অর্থাৎ আমরা যে সূত্র জানতাম স্কেলার গুণনের ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, সেখান থেকেই মূলত আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল এ ডট বি বাই এ বি। এরপরে 3 নম্বরে এ বি সি একটি সামান্তরিকের যদি ধার হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি। তো এখানে আমি বলেছিলাম যে স্কেলার গুণনের ক্ষেত্রে 3টি অংশ একই, এ ডট বি ক্রস সি অথবা বি ডট সি ক্রস এ অথবা সি ডট এ ক্রস বি, এই 3টির যে কোনো একটি লিখলেই হবে। এরপরে 4 নম্বরে দেখো একটি সামান্তরিকের কর্ণদ্বয় যদি এবি হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এবং তার পরমান। এ ক্রস বি করার পরে যেটি হবে তার পরমানকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলেই মূলত ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। 5 নম্বরে এ বি সি ভেক্টর 3টি যদি একই তলীয় হয়, অর্থাৎ সমতলীয় একতলে অবস্থান করে এ বি সি 3টি ভেক্টর, তাহলে তাদের স্কেলার গুণফল হবে 0, স্কেলার ত্রিগুণন, অর্থাৎ এ ডট বি ক্রস সি হবে 0। এরপরে 6 নম্বরে এ এবং বি ভেক্টরদ্বয় একটি ত্রিভুজের সন্নিহিত বাহু যদি প্রকাশ করে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এবং তার পরমান অ্যাবসলিউট ভ্যালু অফ এ ক্রস বি। এরপরে 7 নম্বরে এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এবি ক্রস এসি, অর্থাৎ এবি ভেক্টর এবং এসি ভেক্টরের ক্রস গুণফলের পরমান তাকে হাফ দ্বারা গুণ করলেই আমরা পাবো ওই ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে 8 নম্বরে দেখো বি এর উপর এর অভিক্ষেপ হবে এ ডট বি বাই বি এর পরমান, এবং অপর দিকে এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ হবে এ ডট বি বাই এ ভেক্টরের পরমান। তো এই হলো মোটামুটি আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে এখন আমরা কিছু সমস্যা সমাধান করি। প্রথমে দেখো দেওয়া আছে এ এবং বি দুটো ভেক্টর, এ ভেক্টর দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস 3k এবং বি ভেক্টরের মান দেওয়া আছে 2j প্লাস 4k, অর্থাৎ বি ভেক্টরের এখানে আইটা অনুপস্থিত, অর্থাৎ কোনো একটি একই ভেক্টর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা ধরে নেব তার সঙ্গে 0 গুণন আছে, অর্থাৎ এই যে বি ইকুয়াল আমরা ধরে নেব 0i প্লাস 2j প্লাস 4k। তো এইরকম যদি দুটো ভেক্টর দেওয়া থাকে তাদের ডট গুণন এ ডট বি এর মানটা আমরা কীভাবে পাবো? তাহলে দেওয়া আছে এ ভেক্টর, একইভাবে বি ভেক্টর হচ্ছে 2j প্লাস 4k। তাহলে দুটো ভেক্টর দেওয়া থাকলো, তাহলে এদের ডট গুণকে আমরা লিখব এ ডট বি ইকুয়াল, আমরা ভেক্টর দুটোর মান বসিয়ে দিলাম। তো আমরা একটু আগেই 1 নম্বরের যে সূত্রটি ছিল ডট গুণনের ক্ষেত্রে একই জাতীয় হলে 1 হয়, তা সুতরাং ডট গুণনের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে এটা মনে রাখব যে প্রথম যে ভেক্টরটি তার আইয়ের সহগের সঙ্গে দ্বিতীয় ভেক্টরের আইয়ের সহগ গুণন হবে, জের সহগের ক্ষেত্রে দ্বিতীয় ভেক্টরের জের সঙ্গে গুণন হবে, এবং প্রথম ভেক্টরের কে এর সহগ ইন্টু দ্বিতীয় ভেক্টরের কে এর সহগ, অর্থাৎ আইয়ের সহগ গুণন হবে,
জের সঙ্গে জের সহগের গুণন হবে এবং কের সহগের সঙ্গে কে এর সহগ গুণন হবে। তাহলে এখানে প্রথম ভেক্টরে দেখো আই এর সহগ 2, এই যে আই এর সহগ হচ্ছে 2। দ্বিতীয় ভেক্টরে আই এর কোনো সহগ নাই, অর্থাৎ আই এর সহগ না থাকলে কী হবে, 0 হবে। তাহলে 0 ইন্টু 2, আমি একটু এখানে দেখিয়েছি যে যেহেতু এখানে আইটা 0, তাহলে সেটিকে আমরা লিখতে পারি 0i। হ্যাঁ, তাহলে প্রথমটাতে দেখো আই এর সহগ 2, দ্বিতীয়টিতে আই এর সহগ 0, তাহলে 2 ইন্টু 0। এরপরে যে প্রথম ভেক্টরের জের সহগ -1 এবং দ্বিতীয়টিতে জের সহগ +2, তাহলে -2 ইন্টু 2। একইভাবে কে এর সহগ প্রথম ভেক্টরের ক্ষেত্রে 3 এবং দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে 4। তাহলে এই হলো 3টি গুণফল, এবং এই 3টি গুণফলেরই আমরা সমষ্টি বের করেছি, তাহলে মাঝে প্লাস চিহ্ন দিয়ে। তাহলে 2 ইন্টু 0 0, -1 ইন্টু 2 -2, এবং 3 4 12। তাই ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 10। তাহলে এভাবে যে কোনো দুটো ভেক্টরের মধ্যকার ডট গুণনের ফলাফলটি আমরা খুব সহজেই বের করতে পারব। একইভাবে এখানে আগের মতোই দেখো এখানে এ এবং বি দুটো ভেক্টর দেওয়া আছে, তাদের এ ডট বি এবং এ ক্রস বি বের করতে হবে। তাহলে এ ডট বি এটা একটু আগে আমরা যেভাবে বের করছি সেভাবেই আমরা বের করব। এ এবং বি দুটো ভেক্টর দেওয়া থাকলো, তাহলে এ ডট বি ইকুয়াল আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম। তো এখানে আগের মতো আই এর সহগ কত, আই এর সহগ এই যে 2 ইন্টু 4, তাহলে 2 ইন্টু 4 তাহলে 8। একইভাবে 3 ইন্টু -1 -3, এবং -1 ইন্টু +3 অর্থাৎ -3। তো এভাবে আমরা গুণ করে দেব এবং ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 2। তো আমরা ডট গুণনটি খুব সহজেই পেলাম। এখন এই ক্রস গুণন অর্থাৎ এ ক্রস বি এর মানটি কীভাবে পাবো সেটি আমরা এখানে এখন শিখব। তাহলে আবার দেয়া আছে এ এবং বি দুটো ভেক্টর যাদের মান আমরা এখানে লিখলাম। এখন এ ক্রস বিকে আমরা কীভাবে লিখব, যেহেতু আমরা জানি এ ক্রস বি অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস গুণন যেটি হবে তার ফলাফলটি হবে একটি ভেক্টর রাশি। তাহলে সেটিকে আমরা এখানে এরকম একটি নির্ণায়কের সাহায্যে লিখব। তাহলে প্রথম কলামে আই, দ্বিতীয় কলামে জে এবং তৃতীয় কলামে হবে কে। এখন এ ভেক্টরের এই যে সহগগুলো আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ, সেটিকে আমরা দ্বিতীয় সারিতে লিখব। অর্থাৎ আই এর নিচে আই এর সহগ, তাহলে এখানে আই এর সহগ হচ্ছে 2, জে এর নিচে জে এর সহগ হচ্ছে 3 এবং কে এর সহগ এখানে -1, তাহলে কে এর নিচে -1। তাহলে প্রথমে আই এর সহগ, পরে জে এর সহগ এবং শেষে কে এর সহগ। তাহলে যেহেতু প্রথমে এ ভেক্টরটি আছে, তাহলে প্রথমে আমরা লিখব এ ভেক্টরের সহগগুলো। একইভাবে এরপরে আছে বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের সহগগুলো কী কী আছে, 4 -1 3, তাহলে 4 -1 3 এটি আমরা লিখব তৃতীয় সারিতে। তাহলে প্রথম সারিতে আই জে কে, দ্বিতীয় সারিতে প্রথম ভেক্টরের আই জে কে এর সহগ, এবং তৃতীয় সারিতে দ্বিতীয় যে ভেক্টরটি থাকবে বি, সেই ভেক্টরের আই জে এবং কে এর সহগ আমরা এভাবে লিখব। তাহলে আমরা নির্ণায়কের সময় যেভাবে শিখছিলাম মান নির্ণয়, অর্থাৎ প্রথমে আই, তাহলে আই থাকলে ওই সারি এবং ওই কলামটা বাদ যাবে, বাদ গেলে আমরা এটা পেলাম। একইভাবে এরপরে সূত্রের মাইনাস জে হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম, বাদ গেলে আমরা পাচ্ছি এই নির্ণায়কটি। একইভাবে কে আছে প্রথম সারি এবং তৃতীয় কলাম, তো ওইগুলো বাদ দিয়ে আমরা এই নির্ণায়কটি পাব। তাহলে এখানে আমরা নির্ণায়কের ক্ষেত্রে কীভাবে মান নির্ণয় করা হয় সেটি আমরা জানি। অর্থাৎ প্রথমে 3 ইন্টু 3 গুণ করতে হবে 9, এরপরে সূত্রের একটা মাইনাস আসবে, এরপরে অপর পাশটা গুণ, অর্থাৎ -1 গুণ করলে +1 এবং ওই সেই +1 এবং এই সূত্রের মাইনাসে হয়ে যাচ্ছে -1। একইভাবে পরেগুলো আমরা বের করব। তাহলে আই জে কে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এইটাই -10j -14k। তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরের ক্রস গুণন বের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। এখানে আরও কিছু, এই যেমন সমস্যা 3 দেখতে পাচ্ছ, হ্যাঁ, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এগুলো আরও কিছু আমাদের বাদ থাকলো, সমস্ত কিছু আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখানে যেমন 3 নাম্বার একটি ছিল, হ্যাঁ, এ ডট বি যদি 0 হয় তাহলে এর মান কীভাবে বের করবো আমরা। তারপরে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ আমরা কীভাবে বের করব সেটি আমরা আগামী ক্লাসে করব।
একইভাবে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে তাদের উভয়ের উপর লম্ব অভিমুখী একটি একক দিক ভেক্টর কীভাবে বের করব সেটি আমরা আগামী ক্লাসে করব এটাও। এরপরে যদি দুটো ভেক্টর দেওয়া থাকে বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ অথবা এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ কীভাবে নির্ণয় করব সেটিও আমরা আগামী ক্লাসে শিখব। পাশাপাশি সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব সেগুলো আমরা আগামী ক্লাসে শিখব। তো এখানে তোমাদের কিছু বাড়ির কাজ আছে, তোমরা এগুলো একটু দেখে নিবা। আজকে যেহেতু সবগুলো আমরা করতে পারি নাই, তোমরা একটু আগে ভাগে দেখে নিবা, যে কটা পারো বাকিগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করার পরে তারপরে এই বাড়ির কাজগুলো তোমরা সমাধান করবে। তো আজকে এই পর্যন্তই। সকলে তোমরা ভালো থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।